নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা এমসিকিউ সেট আলোচনা করছিলাম। আজ এমসিকিউ সেট 10 নিয়ে আলোচনা করব। এখানে পলিটির কিছু প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে এই যে কোশ্চেন, আজকে যে কোশ্চেনগুলো আপনারা দেখতে পাবেন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন ডিরেক্টলি উঠে আসবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান। এবং তার আগে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হলো, গোয়া কত সালে গঠিত হয়? গোয়া, দেখুন, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, এইগুলো কিন্তু প্রথমে আমাদের 1956 সালে যখন 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তখন কিন্তু এগুলো ইনক্লুড ছিল না। তো তারপরে ধীরে ধীরে এগুলোকে ইনক্লুড করা হয়। তার মধ্যে কোশ্চেন হচ্ছে গোয়া কত সালে গঠিত হয়। গোয়া গঠিত হয় অ্যাকচুয়ালি 1987 সালে গোয়া গঠিত হয়। এছাড়াও গোয়া ছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেটার মধ্যে হলো, যেমন ধরুন নাগাল্যান্ড পরীক্ষায় আসে, এগুলো এগুলো রিপিট হয়। নাগাল্যান্ড পরীক্ষায় রিপিট হয়, যেমন 1963 সালে নাগাল্যান্ড 1963 সালে। তারপর হিমাচল প্রদেশ কত সালে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায়? আপনারা হয়তো অনেকেই জানেন যে হিমাচল প্রদেশে প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তারপরে সেটি রাজ্যের মর্যাদা পায়। তো হিমাচল প্রদেশ কত সালে? 1970 সালে। এছাড়াও ইম্পর্টেন্টের মধ্যে সিকিম রয়েছে। সিকিম যদি বলা হয় সেটা 1975 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এবং 1974 সালে, এটাও মনে রাখবেন, 1974 সালে সিকিম কিন্তু ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায়। আর ইম্পর্টেন্টের মধ্যে এছাড়া রয়েছে 1960 সালে বোম্বে গঠিত হয়। তখন সেটা বোম্বে প্রথমে ছিল, সেটা পরবর্তীতে গুজরাট এবং মহারাষ্ট্র গঠিত হয় বোম্বে ভেঙে গিয়ে। তারপরে আরও একটা ইম্পর্টেন্ট যেটা হলো 1966 সালে পাঞ্জাব বিভক্ত হয়ে পাঞ্জাব আর হরিয়ানা। 1966 সালে পাঞ্জাব ভেঙে গিয়ে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা 1966 সালে। এটাও ইম্পর্টেন্ট। তো এইগুলো মোটামুটি মনে রাখতে হয়। তাছাড়া আমি কয়েকটা নাম বলে দিচ্ছি: ফজল আলী কমিশন, জেভিপি কমিটি, তারপরে ধর কমিটি কত সালে? 1947 সালে। তারপরে জেভিপি কমিটি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামাইয়া, এই নাম অনুযায়ী জেভিপি কমিটি এবং ফজল আলী কমিশন। এই তিনটি কমিশনের নাম মনে রাখবেন। এই তিনটি কমিশন কী জন্য গঠিত হয়েছিল? কমিশন তিনটি গঠিত হয়েছিল কারণ এই কমিশনের দায়িত্ব ছিল যে আমাদের এই যে দেশ, এত বড় যে দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে কীভাবে বিভিন্ন রাজ্যের আকারে ভাঙা যায়, সেটা কি ভাষাগত দিক থেকে ভাঙতে গেলে সেটা কি নির্দিষ্ট বা পর্যাপ্ত হবে, এইটা লক্ষ্য রাখা কিন্তু এই কমিটিগুলোর কাজ ছিল। তো প্রত্যেকেই রায় দেয় যে ভাষাগত দিক থেকে ভাঙা উচিত হবে না রাজ্যগুলোকে, কিন্তু শেষ পর্যন্ত ভাষাগত দিক থেকে ভাঙা হয়। তো যাই হোক, জেপিবি কমিটি, ফজল আলী কমিশন এবং ধর কমিটি, নাম তিনটে মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে নাগরিকত্ব কত নম্বর পার্টে রয়েছে, বা সিটিজেনশিপ, আমাদের কনস্টিটিউশনের সিটিজেনশিপ কত নম্বর পার্টে রয়েছে। তার আগে বলে দিই, আমাদের কনস্টিটিউশনের টোটাল যখন গ্রহণ করা হয় তখন 22টি পার্ট ছিল এবং বর্তমানে আমাদের কনস্টিটিউশনের টোটাল 25টি পার্ট রয়েছে। তো সেই টোটাল 22টি পার্টের মধ্যে যখন গ্রহণ করা হয় তখন পার্ট 1-এ কী ছিল? ইউনিয়ন ও তার ভূখণ্ড, অর্থাৎ ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। তো 1 থেকে 4 নম্বর পার্টের মধ্যে কিন্তু ছিল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 1 থেকে 4 তো গেল, তারপর 5 থেকে 11 আর্টিকেল। 1 থেকে 4 নম্বর পার্ট নয়, 1 থেকে 4 নম্বর আর্টিকেল, অর্থাৎ পার্ট 1-এ রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 5 থেকে 11 নম্বর আর্টিকেল, অর্থাৎ পার্ট 2 হচ্ছে কি? পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ। তাহলে নাগরিকত্ব কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 2 বা 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে। এছাড়াও আমি আরও 2-3টি বলে দিচ্ছি। আর্টিকেল 12 থেকে 35, এটা কিন্তু পার্ট 3। পার্ট 3 কি নিয়ে গঠিত? ফান্ডামেন্টাল রাইট। পার্ট 3-তে কী রয়েছে? ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় মনে রাখবেন। তারপর পার্ট 4 রয়েছে এরকমভাবে। পার্ট 4 কত? 36 থেকে 51। এখানে কি রয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তারপর পার্ট 4A রয়েছে, সেটা আর্টিকেল 51A-তে রয়েছে। সেখানে কি রয়েছে? মৌলিক অধিকার সমূহ রয়েছে, যেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা অ্যাড করা হয়, যেখানে
টোটাল 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়, আর বাকি একটি সেটা 2002 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যোগ করা হয়। টোটাল তাহলে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। তো দেখুন, আমরা একটি করে কোশ্চেন বলছি ঠিকই, কিন্তু তার সাথে সাথে 4 থেকে 5টি, 5 থেকে 6টি করে কোশ্চেন কিন্তু আলোচনা করছি। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আপনাদের কর্তব্য। চলুন শুরু করা যাক। নেক্সট রয়েছে সম্পত্তির অধিকার বর্তমানে কত নম্বর আর্টিকেলে রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে, আর স্টুডেন্টরা কিন্তু ভুল করে আসে। সম্পত্তির অধিকার আমাদের এর আগে 1978 সালের আগে কিন্তু একটি ফান্ডামেন্টাল রাইট ছিল। তো সম্পত্তির অধিকার অ্যাকচুয়ালি কত নম্বর আর্টিকেলে আসে এরকম কোশ্চেন আসে না, বলা হয় কত নম্বর পার্টে আছে। তো তার কারণ হচ্ছে এর আগে 1978 সালের 44তম সংবিধান সংশোধনের আগে কিন্তু এই যে সম্পত্তির অধিকার আমাদের একটি ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর পরে সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইট থেকে বার করে দেওয়া হয়, বার করে এটা একটি আইনি অধিকারে ফেলা হয় বা লিগাল রাইটের মর্যাদায় ফেলা হয়। তো বর্তমানে সেটি পার্ট কত, পার্ট XII, অর্থাৎ পার্ট 12-এ রয়েছে। এবং কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 300A। এখানে এ মানে কিন্তু অ্যামেন্ডমেন্ট। তো 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 300A-তে কিন্তু এই সম্পত্তির অধিকার বর্তমানে রয়েছে, এবং পার্ট XII। কিন্তু যদি বলা হয় 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর আগে, বা সংবিধান যখন গ্রহণ করা হয়েছিল, বা সংবিধান যখন থেকে কার্যকরী করা হয়েছিল, তখন কত নম্বর পার্টে ছিল, তাহলে কিন্তু পার্ট 3 হয়ে যাবে। এইটা একটু গুলিয়ে ফেলবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে আর্টিকেল 13-তে কী রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র WBPSC SSCর জন্যও না, এটা WBCS প্রিলিমিনারি এবং মেন্সের জন্য ইম্পর্টেন্ট। পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে আমরা কি আলোচনা করেছি, ফান্ডামেন্টাল ডিউটি। তো আর্টিকেল 13-তে অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, কিন্তু তার মধ্যে কোন ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে 14 থেকে 18-এর মধ্যে সাম্যের অধিকার রয়েছে, রাইট টু ইকুয়ালিটি, স্বাধীনতার অধিকার রয়েছে, রাইট টু ফ্রিডম 19 থেকে 22-এর মধ্যে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 2324 নম্বর ধারা অনুযায়ী, ধর্মাচরণের অধিকার রয়েছে 25 থেকে 28 নম্বর ধারা অনুযায়ী, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার রয়েছে 29 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী, সম্পত্তির অধিকারের আগে ছিল 31 নম্বর ধারায়, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা অনুযায়ী রয়েছে। কিন্তু এর মধ্যে তো আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিন্তু আর্টিকেল 13-এর কথা আমরা বললাম না। তো এই যে আর্টিকেল 13-এ বলা হয়েছে জুডিশিয়াল রিভিউ। তো আর্টিকেল 13-এ জুডিশিয়াল রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই জুডিশিয়াল রিভিউ কী জিনিস দেখুন, এমন কোনো আইন যদি পার্লামেন্টে তোলা হয়, আচ্ছা আপনারা তো এটা জানেন যে প্রত্যেকটা আইনকে যে কোনো একটি বিলকে আইনে পরিণত করতে গেলে সেটা প্রথমে পার্লামেন্টের 2টি কক্ষ থেকে পাশ করতে হয়, তারপর রাষ্ট্রপতির কাছ থেকে সাইন নিতে হয়, এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন। তাহলে কোনো বিল, এমন কোনো বিল যেটা পার্লামেন্টে তোলা হয়েছে পাশ করার জন্য, কিন্তু সেই বিলটা আমাদের এর আগের ফান্ডামেন্টাল রাইটগুলোর ক্ষতি করছে, বা এর আগের আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলোর ভায়োলেশন করছে, তখন কিন্তু সেই বিলটি আপনিই খারিজ হয়ে যাবে। তো এটাই কিন্তু জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 13-এ বলা হয়েছে। তার মানে কি, কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যদি কোনো সংবিধান সংশোধন মৌলিক অধিকার লঙ্ঘন করে বা বিরোধিতা করে, তবে সেই সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে বা সেই সংবিধান সংশোধনটিকে অবৈধ বলে ঘোষিত করা হবে। তো এটাই আর্টিকেল 13-এ রয়েছে। সহজ কথায় বলতে গেলে, এমন কোনো বিল যেটা পার্লামেন্টে রুলিং পার্টি পাশ করার চেষ্টা করছে, কিন্তু সেই বিলটা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেশন করে, তাহলে সেই বিলটা আপনিই কিন্তু নষ্ট হয়ে যাবে বা অবৈধ ঘোষিত হবে বা ভয়েড ঘোষিত হবে। নেক্সট রয়েছে মণ্ডল কমিশন কত সালে গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় এর আগে এসছে, ভবিষ্যতেও আসবে। তো 1979 সালে মণ্ডল কমিশন গঠিত হয়। তো মণ্ডল কমিশন তো গঠিত হলো, কিন্তু কেন মণ্ডল কমিশন গঠিত হলো? আপনারা জানেন আর্টিকেল 16, আমাদের ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 16-এ সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা রয়েছে, কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতার মধ্যে SC ST কোটা এগুলোকেও কিন্তু ধরা হয়। তাদেরকে সমাজের নিম্নস্তর থেকে ঊর্ধ্বস্তরে নিয়ে আসার জন্যও কিন্তু এই চেষ্টা করা হয়, এবং সেই উদ্দেশ্যে 1979 সালে BN মণ্ডলের নেতৃত্বে এই মণ্ডল কমিশন গঠিত হয়। কিন্তু SC বা STকে আগে নিয়ে যাওয়ার জন্য নয়,
এটা গঠিত হয় ওবিসিদের জন্য চাকরির ক্ষেত্রে পদ সংরক্ষণের জন্য। তো এখানে কত পার্সেন্ট ওবিসিদের জন্য পদ সংরক্ষণের কথা বলা হয়? 27%। 27% ওবিসিদের জন্য সরকারি চাকুরি ক্ষেত্রে পদ সংরক্ষণের কথা বলা হয়। এর মধ্যে আবার ওবিসিদের দুটি লেয়ার রয়েছে, ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার মানে কি উন্নত অগ্রসর, এবং নন ক্রিমি লেয়ার মানে কি অনুন্নত অগ্রসর। এটা একটু মাথায় রাখবেন। কিন্তু আর্টিকেল 16(4) আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 16(4) বলা হয়েছে যে যতই না কেন এই যে রিজার্ভেশন দেওয়া হোক, এসসি এসটি ওবিসি এরকম যতই রিজার্ভেশন দেওয়া হোক না কেন, এই রিজার্ভেশনের মাত্রা কিন্তু 50%-এর বেশি হতে পারবে না, বা 50% অতিক্রম করতে পারবে না। তো এই হচ্ছে মন্ডল কমিশন 1979 সালে ওবিসিদের রিজার্ভেশনের জন্য 27% রিজার্ভেশনের কথা ঘোষণা করা হয়। আর্টিকেল 16-এ তাহলে আমরা জেনে নিলাম কি বলা হয়েছে। আর্টিকেল 16-এ বলা রয়েছে রাষ্ট্রের অধীনে যে কোনো দপ্তরে নিয়োগ বা চাকুরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ। আর এক্ষেত্রে আর্টিকেল 16(4) বলা রয়েছে যতই রিজার্ভেশন দেওয়া হোক না কেন, রিজার্ভেশন কিন্তু 50%-এর বেশি দেওয়া যাবে না। তো নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখা যাক। নেক্সট কোশ্চেন রয়েছে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার? দেখুন, আমাদের কনস্টিটিউশনে শিক্ষার অধিকার এটা যোগ করা হয় 2002 সালে। 2002 সালে এই শিক্ষার অধিকার যোগ করা হয় 86 বা 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই যে শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সের শিশুদের প্রাথমিক যে শিক্ষার অধিকার, এটা কিন্তু যোগ করা হয় ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে। এটা কিন্তু আমাদের 11th ফান্ডামেন্টাল ডিউটি। তার সাথে সাথে আমাদের আর্টিকেল 21A-তে এটা যুক্ত রয়েছে। আর্টিকেল 21A, অর্থাৎ আর্টিকেল 21A-তে যুক্ত রয়েছে মানে কি, এটা একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। তো পরীক্ষায় কোশ্চেন এসছে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার, তাহলে সঠিক উত্তর হবে মৌলিক অধিকার। এটা আইনি অধিকার নয়, এটা কিন্তু মৌলিক অধিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুলিয়ে ফেলবেন না। এটা কনস্টিটিউশনাল রাইট নয়, এটা মৌলিক অধিকার। এটা লিগাল রাইটও নয়। এরকম অপশান থাকে, লিগাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, এরকম অপশান থাকে। নেক্সট যে কোশ্চেনটা বলা হচ্ছে আর্টিকেল 32-তে কী রয়েছে। আর্টিকেল 32-তে নিয়ে আমার ডিটেলসে দুটো লেকচার রয়েছে। শুধুমাত্র আর্টিকেল 32 নিয়েই দুটো লেকচার রয়েছে, তার মধ্যে রিটগুলো নিয়ে লেকচার রয়েছে। আমি ডবল লেকচার বার করেছিলাম রিট নিয়ে। আর রিট কী আমাদের 5 ধরনের রিট রয়েছে। তো রিট কী জিনিস তার আগে জানতে গেলে আর্টিকেল 32 সম্পর্কে জানতে হবে। তো আমাদের আর্টিকেল 32-তে মৌলিক অধিকারের সুরক্ষার কথা বলা হয়েছে। দেখুন, আমাদের আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে তো মৌলিক অধিকারগুলো সম্পর্কে বলা রয়েছে, কিন্তু এই মৌলিক অধিকারগুলোই যখন সুরক্ষিত থাকবে না, তখন এই মৌলিক অধিকারগুলোরই দাম কোথায় আছে? তো এই মৌলিক অধিকারের কোনো তখন কেউ দাম দেবে না যদি আমাদের এই মৌলিক অধিকারগুলো সুরক্ষিত না থাকে। তো এই মৌলিক অধিকারগুলোকে সুরক্ষার কথা বলা হয়েছে আর্টিকেল 32-তে। আর্টিকেল 32-কে সেই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর কী বলেন? সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট। ভেরি ভেরি মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন, সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট, ডক্টর বি.আর. আম্বেদকর এটাকে বলেন। তো আমাদের সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এবং হাইকোর্ট আর্টিকেল 226-এর মাধ্যমে রিট জারি করতে পারে এই যে ফান্ডামেন্টাল রাইটগুলোকে বাঁচানোর জন্য। তো এই রিট কিন্তু 5 ধরনের হয়: হ্যাবিস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশনস, কার্সিওরারি বা সার্সিওরারি এবং কোয়ারেন্টো। তো এই রিটগুলো সম্পর্কে ডিটেল লেকচার পেতে আমার চ্যানেলে একটু সার্চ করবেন, রিট অফ দ্য কনস্টিটিউশন বাই এগিয়ে চলো সার্চ করবেন, সঙ্গে সঙ্গে একদম প্রথমে দিয়ে দেবে। জাস্ট সার্চ করে দেখে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রিট, ডব্লিউবিসিএস মেন্সের পক্ষে, ইউপিএসসি প্রিলিমসের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তো আর্টিকেল 32-তে কী রয়েছে? মৌলিক অধিকারের সুরক্ষা সংক্রান্ত রয়েছে বা রিট রয়েছে। এটা মানে অপশানে যেমন থাকবে তেমনভাবে আপনি ক্লিক করবেন। নেক্সট রয়েছে দেখুন, শুধুমাত্র নাগরিকরা কোন কোন মৌলিক অধিকার ভোগ করেন। দেখুন, আমাদের তো টোটাল মৌলিক অধিকার অনেকগুলোই রয়েছে, কিন্তু সমস্ত মৌলিক অধিকার সবাই কিন্তু ভোগ করতে পারেন না। তার মধ্যে কিছু কিছু মৌলিক অধিকার শুধুমাত্র নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয় বা এলিয়েনদের জন্য নয়। তেমনই সেই নাগরিক অধিকারগুলো কি? আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কী বলা হয়েছে? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, এটা আর্টিকেল 15-এ বলা রয়েছে। তো এটা কিন্তু বিদেশিদের জন্য লাগু করা যাবে না। আর্টিকেল 16-এ কী বলা রয়েছে? আর্টিকেল 16-এর ক্ষেত্রে বলা রয়েছে যে চাকরির ক্ষেত্রে, সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে কিন্তু নিযুক্তির ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। তো এটা কিন্তু বিদেশিদের ক্ষেত্রে লাগু নয়। আর আর্টিকেল 19 এটাও কিন্তু বিদেশিদের জন্য কার্যকরী নয়।
তো আর্টিকেল 19-এ কী কী বলা রয়েছে? আর্টিকেল 19-এ টোটাল 6টি অধিকারের কথা বলা রয়েছে। কী কী অধিকারের কথা বলা রয়েছে? বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের স্বাধীনতা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে পিসফুলি প্রোটেস্ট করার রাইট এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা আর্টিকেল 19-এ রয়েছে, কারণ কিছুদিন আগে দিল্লিতে পিসফুলি প্রোটেস্টের বিরুদ্ধে যে পুলিশ লাঠিচার্জ করলো, তো সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল, সেহেতু কিন্তু কারেন্টের মধ্যে রয়েছে, তো পরীক্ষায় আসতেই পারে। তারপর সমবেত হওয়ার স্বাধীনতা, যেটা পিসফুলি প্রোটেস্ট, যেটা এক্ষুনি বললাম, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার সাথে সাথে সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, যাতায়াত করার স্বাধীনতা, বসবাস করার স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা, এগুলো কিন্তু আর্টিকেল 19-এর মধ্যে রয়েছে। তো আমাদের আর্টিকেল 15, 16 এবং 19, এই 3টে ফান্ডামেন্টাল রাইট কিন্তু বিদেশি বা এলিয়ানরা ভোগ করতে পারেন না। তো নেক্সট রয়েছে দেখুন, নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণনা করা রয়েছে, যেটা আমাদের পার্ট 4-এ রয়েছে, 36 থেকে 51 আর্টিকেল এবং পার্ট 4 ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটাকেই কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর এই যে নীতিগুলোকেই বলেন নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। তো নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন কে বলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এবং কাকে বলেন? ডিপিএসপিকে বলেন। ডিপিএসপি মনে রাখবেন, এই ডিপিএসপি একটা রাজ্যকে, একটি রাষ্ট্র কীভাবে চালনা করা যেতে পারে তার একটি বেসিক ফর্মুলা হচ্ছে এই যে ডিপিএসপি। আর এই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়। আয়ারল্যান্ড থেকে কিন্তু এই ডিপিএসপি নেওয়া হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, রিপিট হয়। নেক্সট রয়েছে আর্টিকেল 40-এ কী রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আজকে যে কটা কোশ্চেন এনেছি খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার্সে বারবার রিপিট হয়। তো আর্টিকেল 40-এ রয়েছে গ্রাম পঞ্চায়েত গঠন। স্বশাসনিক একক হিসেবে কাজ করবে একটি গ্রাম পঞ্চায়েত, এবং গ্রাম পঞ্চায়েতের গঠন কিন্তু পঞ্চায়েতি সিস্টেম, এটা কিন্তু আর্টিকেল 40-এ রয়েছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তো এই যে আমরা কয়েকটি কোশ্চেন আলোচনা করলাম, এখানে এনেছি 10টি কোশ্চেন, কিন্তু অলরেডি আমরা 50টা কোশ্চেনের মধ্যে থেকে আলোচনা করেছি। তো ভিডিওটা যদি একবার দেখে মনে না থাকে তো আরেকবার দেখতে পারেন। তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।